শহরটা আজ একটু বেশিই তপ্ত, কিন্তু আমাদের ড্রয়িং রুমের আবহাওয়া বেশ ফুরফুরে। কারণ আজ আম্মুর স্কুল জীবনের প্রিয় বান্ধবী রেহানা আন্টি আমাদের বাসায় আসছেন। আম্মু সকাল থেকেই রান্নাবান্না নিয়ে মহাব্যস্ত। আমি সোফায় বসে ফোন স্ক্রল করছিলাম, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মনে মনে ভাবলাম, উফ, শেষ পর্যন্ত এলেন তাহলে। আম্মুর যা উত্তেজনা, মনে হচ্ছে যেন স্বয়ং রানী এলিজাবেথ দাওয়াত খেতে আসছেন। দরজা খুলতে দেখলাম রেহানা আন্টি দাঁড়িয়ে আছেন, তার পাশে নীল রঙের কামিজ পরা এক তরুণী। আমি আন্টিকে সালাম দেওয়ার জন্য এগোলাম, কিন্তু মেয়েটির দিকে চোখ পড়তেই আমার হাতের ফোনটা পকেট থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। লম্বা চুল, টানা টানা চোখ, আর মুখে এক অদ্ভুত গাম্ভীর্য, কিন্তু সেই গাম্ভীর্যের মাঝেও কি এক মায়া। প্রথম দেখাতেই কেন জানি বুকের ভেতরটা ধক করে উঠল। আরে তানভীর, কত বড় হয়ে গেছিস বাবা। একদম তোর বাবার মতো দেখতে হয়েছিস। জি আন্টি, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। আম্মু রান্নাঘর থেকে প্রায় দৌড়ে আসে। আরে রেহানা, কতদিন পর দেখলাম তোকে। আর এই কি তোর সেই মেয়ে তানিয়া? মাশাল্লাহ, ও তো পরীর মতো সুন্দরী হয়েছে। আম্মু মেয়েটিকে জড়িয়ে ধরলেন। মেয়েটি শুধু হালকা একটু হাসল, তবে সেই হাসিতে উষ্ণতার চেয়ে শিষ্টাচার বেশি ছিল। আম্মু আমাকে ইশারা করলেন ওদের ব্যাগগুলো ভেতরে নিয়ে যেতে। আমি তানিয়ার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেওয়ার চেষ্টা করলাম। হাই তানিয়া, আমি তানভীর। তোমাদের জার্নি নিশ্চয়ই খুব ক্লান্তিকর ছিল। তানিয়া আমার দিকে একবার আর চোখে তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ব্যাগটা ড্রয়িং রুমের একপাশে রাখলেই হবে। আমি নিজেই নিতে পারবো, আপনার কষ্ট করার দরকার নেই। মনে মনে ভাবলাম, বাবা, এ তো দেখি জীবন্ত আগ্নেয়গিরি। এত সুন্দর একটা মুখে এমন মেজাজ মানাই, কিন্তু কেন জানি এই রাগটাই দেখতে বেশি ভালো লাগছে। একে কি বলে ক্রাশ খাওয়া? তানভীর, হাঁ করে দাঁড়িয়ে না থেকে তানিয়াকে ওর রুমটা দেখিয়ে দে। আর রেহানা, তুই আমার সাথে আয়, অনেক গল্প বাকি। আমি তানিয়াকে ওর জন্য বরাদ্দ করা গেস্ট রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম। করিডোর দিয়ে হাঁটার সময় আমাদের মাঝখানে এক নিস্তব্ধ নীরবতা। আমি নীরবতা ভাঙার জন্য আবার মুখ খুললাম। আমাদের এই রুমটা খুব শান্ত, জানালা দিয়ে বাগান দেখা যায়, তোমার ভালো লাগবে। তানিয়া হঠাৎ থেমে গিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলে, দেখুন তানভীর সাহেব, আমি এখানে আম্মুর চোরাচুরিতে এসেছি। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, তাই বেশি কথা বলে সেটা আর না বাড়ালেই ভালো হয়। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার মতো থাকতে দিন, ওকে? আমি থতমত খেয়ে গেলাম। মেয়েটা সোজাসুজি মুখের ওপর কথা বলে দিল। আমি শুধু মাথা নেড়ে সরে এলাম, কিন্তু মনে মনে এক অদ্ভুত জেদ আর ভালো লাগা কাজ করতে শুরু করলো। বিড়বিড় করে নিজেকেই বললাম, রাগী বউ হিসেবে তোমাকে কল্পনা করাটা কি খুব বেশি আগ বাড়িয়ে ভাবা হয়ে যাবে? না থাক, আপাতত শুধু রাগী ক্রাশ হিসেবেই থাকো। এই রাগ ভাঙানোর দায়িত্ব না হয় আমিই নিলাম। ড্রয়িং রুমে বসে আছি ঠিকই, কিন্তু কান পড়ে আছে পাশের রুমে। আম্মু আর রেহানা আন্টি বেশ রহস্যময় ভঙ্গিতে নিচু স্বরে কথা বলছেন। মাঝে মধ্যে আমার আর তানিয়ার নাম কানে আসতেই খটকা লাগলো। কিছুক্ষণ পর আম্মু বের হয়ে এসে আমাকে বললেন, তানিয়া নাকি এখনও কিছুই খায়নি, আমি যেন ওর জন্য নাস্তা নিয়ে যাই। আম্মুর আদেশ মানেই শিরোধার্য, তাই ট্রে হাতে নিয়ে দুরু দুরু বুকে ওর দরজায় টোকা দিলাম। তানিয়া দরজা খুলেই ভ্রুকুচকে আমার দিকে তাকালো, ওর চোখে যেন তলোয়ারের ধার। আমি ট্রেটা বাড়িয়ে দিয়ে একটু সাহস সঞ্চয় করে কথা বলার চেষ্টা করলাম। আবার আপনি? আমি কি একবার বলিনি যে আমাকে ডিস্টার্ব করবেন না? আমার খিদে নেই, আপনি এই ট্রে নিয়ে এখান থেকে যেতে পারেন। খিদে না থাকলেও এই স্যান্ডউইচগুলো একবার খেয়ে দেখতে পারো, আম্মু স্পেশালভাবে তোমার জন্য বানিয়েছে। আর অন্তত মেহমান হিসেবে আমাদের একটু সম্মান তো দিতেই পারো।
সম্মানের দোহাই দিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আমি আপনাদের বাসায় থাকতে এসেছি বলে এই নয় যে আমাকে যা বলবেন তাই শুনতে হবে। আমি তো তোমাকে কিছু করতে বলিনি তানিয়া, শুধু বলেছি একটু নাস্তা করতে। আর তাছাড়া রাগ করলে মানুষের রক্তচাপ বেড়ে যায়। সুন্দর মুখটা কেমন লাল হয়ে গেছে দেখেছো? আপনি কি নিজেকে খুব বড় ফ্ল্যাট বক্স ভাবেন? আমার মুখ লাল হোক কিংবা কালো তাতে আপনার কি? বেশি স্মার্ট সাজার চেষ্টা করবেন না তানভীর সাহেব। স্মার্ট সাজার চেষ্টা করছে না, আমি আসলে এমনই। আর তোমার এই রাগী চাহনিটা না জাস্ট অসাধারণ। সিরিয়াসলি বলছি, তোমাকে রেগে থাকলে আরও বেশি কিউট লাগে। কিউট? আপনি আমাকে কিউট বললেন? সাহস তো আপনার কম না। দরজাটা এখন বন্ধ করছি, আর দয়া করে পরের বার আসার আগে পারমিশন নিয়ে আসবেন। তানিয়া দরাম করে দরজাটা আটকে দিল। আমি ট্রের স্যান্ডউইচ হাতে নিয়ে বোকার মতো করিডোরে দাঁড়িয়ে রইলাম। মেয়েটার মেজাজ তো দেখি পুরো হিমালয়ের চূড়ায় বসে আছে, তবে কেন জানি ওর ওপর রাগ হচ্ছে না। রান্নাঘরে ফিরতেই দেখলাম আম্মু আর রেহানা আন্টি মুচকি হাসছেন। আমার কেন জানি মনে হচ্ছে ওনারা ভেতরে ভেতরে বড় কোনো পরিকল্পনা সেরে ফেলেছেন। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম ঘটনা কী। শোন তানভীর, রেহানা চাচ্ছে তানিয়া কিছুদিন আমাদের এখানেই থাকুক। ও আসলে শহরে একটা ইন্টার্নশিপ পেয়েছে। আমরা ভাবছি তোদের বিয়েটা যদি এই সুযোগে পাকা করে ফেলা যায়। আমি তো শুনেই আকাশ থেকে পড়লাম। একদিকে ওর ওই বিধ্বংসী রাগ, আর অন্যদিকে আম্মুদের এই রাজকীয় পরিকল্পনা। মনে মনে ভাবলাম তানিয়া শুনলে তো এই বাড়ি আস্ত রাখবে না। রাতেই সুযোগ বুঝে তানিয়ার রুমের সামনে গেলাম। ও তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আমি নিচু গলায় ডাক দিলাম। তানিয়া পেছন ফিরে তাকাতেই ওর চোখে অন্যরকম এক বিষণ্ণতা দেখলাম। আবার কেন এসেছেন? আমি বলেছি না আমার একা থাকতে ভালো লাগছে। আপনাদের এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। তোমার ইন্টার্নশিপের খবরটা শুনলাম, অভিনন্দন। আর শোনো, তুমি যদি চাও আমি তোমাকে শহরটা ঘুরে দেখাতে পারি। আম্মুদের প্ল্যান নিয়ে তুমি অতটা ভেবো না। আপনি কি করে জানলেন আমি কি ভাবছি? আর আপনার সাথে আমি কোথাও ঘুরতে যাব না। ইন্টার্নশিপ করতে এসেছি, কাজ শেষ করে চলে যাব, ব্যাস। আচ্ছা বাবা, ঠিক আছে, যেতে হবে না। কিন্তু কাল সকালে তো অন্তত নাস্তাটা টেবিলে এসে করতে পারবে নাকি সেটাও রুমে পৌঁছে দিয়ে যেতে হবে? আমি সকালে তাড়াতাড়ি বের হব, আপনাদের বিরক্ত করার প্রয়োজন নেই। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না, এটাই অনুরোধ। তানিয়া হনহনিয়ে ভেতরে চলে গেল। ওর কথাগুলো তীরের মতো বুকে বিঁধলেও আমি দমে যাওয়ার পাত্র নয়। এই রাগী মেয়েটাকে বাগে আনাটা এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সকাল 7টা বাজতেই আমার ঘুম ভেঙে গেল। সাধারণত আমি 10টার আগে বিছানা ছাড়ি না, কিন্তু আজ তানিয়ার অফিসে যাওয়ার তাড়া আছে জেনে আমি তৈরি হয়ে ড্রয়িং রুমে বসে আছি। ঠিক 7:30টায় ও ঘর থেকে বের হলো। পরনে অফ হোয়াইট রঙের একটা সালোয়ার কামিজ, হাতে ফাইল, আর চোখে সেই পরিচিত বিরক্তি। ওকে দেখে মনে হচ্ছে না যে ও রাতে ঠিকমতো ঘুমিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে চাবির রিংটা ঘোরাতে লাগলাম। আপনি এখানে এত সকালে কি করছেন? আর হাতে চাবি নিয়ে ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? গুড মর্নিং তানিয়া। আমি আসলে ভাবলাম আজ তোমার প্রথম দিন, রাস্তাঘাট তো চেনো না, তাই তোমাকে অফিসে নামিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। আমি গুগল ম্যাপ ব্যবহার করতে জানি, আর শহরে উবারও চলে। আপনাকে আমার পার্সোনাল ড্রাইভার হওয়ার কষ্ট করতে হবে না, দয়া করে পথ ছাড়ুন। উবার আসতে দেরি হবে, আর এই টাইমে জ্যাম শুরু হয়ে যায়। আর তাছাড়া আম্মু আমাকে কসম দিয়েছে তোমাকে ঠিকমতো পৌঁছে দিতে। তুমি কি চাও আম্মু রাগ করুক? আপনারা মা ছেলে মিলে আমাকে জিম্মি করার পরিকল্পনা করেছেন, তাই তো? ঠিক আছে, চলুন, কিন্তু গাড়িতে কোনো কথা বলবেন না। আমি নীরবতা পছন্দ করি। আমি গাড়িতে গিয়ে বসলাম। তানিয়া জানালার দিকে তাকিয়ে রইল। আমি মিউজিক প্লেয়ারটা অন করতে গিয়েও ওর রাগী লুক দেখে গুটিয়ে নিলাম। পরিবেশটা বড্ড থমথমে হয়ে আছে। জ্যামে গাড়ি আটকে থাকায় আমি আর চুপ থাকতে পারলাম না। তানিয়া, তুমি কি সবসময় এত রাগ করে থাকো? মানে হাসলে কি তোমার ট্যাক্স দিতে হয় নাকি? আমার ব্যক্তিগত স্বভাব নিয়ে কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে?
আমি হাসি কিনা হাসি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ড্রাইভিংয়ে মন দিন। না মানে তোমার এই রাগী ফেসটা না আসলে খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে একটু হাসলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে না? এই যেমন ধরো, জ্যামের মধ্যে আমরা বসে আছি, একটা হাসি দিলে সময়টা ভালো কাটতো। আপনার সেন্স অফ হিউমার খুবই সস্তা। আর শুনুন, আমাকে ইমপ্রেস করার এই বৃথা চেষ্টা বন্ধ করুন। আমার জীবনে এসব ফালতু রোম্যান্টিকতার কোনো জায়গা নেই। ফালতু রোমান্টিকতা বলছো কেন? আমি তো জাস্ট বন্ধুত্ব করতে চাইছি। আর আমরা তো ছোটবেলায় একসাথে খেলেছি। রেহানা আন্টি বলেছিলেন তুমি নাকি তখন খুব শান্ত ছিলে। মানুষ সময়ের সাথে বদলায়। এখন আমি আগের মতো নেই। আর আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। কথা বলতে বলতে আমরা ওর অফিসের সামনে চলে এলাম। তানিয়া গাড়ি থেকে নামার সময় আমি ওর দিকে একটা চকলেট বাড়িয়ে দিলাম। ও অবাক হয়ে আমার দিকে তাকালো। এটা রাখো, প্রথম দিন অফিসে অনেক প্রেশার থাকে, চকলেট খেলে মুড ভালো থাকে। এটা কোনো রোমান্টিক গিফট না, স্রেফ একটা এনার্জি বুস্টার। তানিয়া চকলেটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। থ্যাঙ্কস, তবে বিকেলে আমাকে নিতে আসার প্রয়োজন নেই। আমি নিজেই ফিরতে পারবো। আশা করি কথাটা মনে থাকবে। তানিয়া ভেতরে চলে গেল। আমি লক্ষ্য করলাম ও যাওয়ার সময় চকলেটটা ব্যাগে রেখে দিল, ফেলে দিল না। এটাই কি তবে ছোট একটা বিজয়? আমি মনে মনে হাসলাম। বাসায় ফিরে দেখি আম্মু আর রেহানা আন্টি বিয়ের ক্যাটালগ দেখছেন। আমাকে দেখেই আন্টি খুব আগ্রহ নিয়ে এগিয়ে এলেন। বললেন, তানভীর, তানিয়াকে অফিসে দিয়ে এলি? ও কি কিছু বলেছে? তানিয়া আসলে ওর বাবার মৃত্যুর পর থেকেই এমন গম্ভীর হয়ে গেছে। ও নিজেকে খুব শক্ত করে রাখে যাতে কেউ ওকে আঘাত করতে না পারে। তোর ওপরও রাগ দেখালে কিছু মনে করিস না বাবা। আমি আন্টির কথা শুনে একটু স্তব্ধ হয়ে গেলাম। ওর এই রাগের পেছনে যে এত বড় একটা শূন্যতা লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারিনি। আমার জেদটা মুহূর্তেই মায়ায় বদলে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওর এই শক্ত খোলসটা আমি ভেঙেই ছাড়ব। ওর বিষণ্ণতা দূর করে ওর মুখে আসল হাসিটা ফিরিয়ে আনাই হবে আমার মূল কাজ। সারাটা দিন অস্থিরতাই কাটল। আন্টির বলা কথাগুলো শোনার পর তানিয়ার প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ওর এই রাগী চেহারাটার আড়ালে যে একটা ক্ষতবিক্ষত মন আছে সেটা এখন স্পষ্ট বুঝতে পারছি। বিকেল 5টা বাজার আগেই আমি ওর অফিসের সামনে গিয়ে হাজির হলাম। ও নিষেধ করেছিল ঠিকই, কিন্তু ওর নিরাপত্তার দায়িত্ব তো এখন আমার। আমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তানিয়া বের হলো। আমাকে সেখানে দেখে ওর কপালে আবার বিরক্তিকর ভাঁজ পড়ল। ও দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে এলো। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে আজ অফিসের দিনটা ভালো যায়নি। আপনাকে কি আমি মানা করিনি আসতে? আপনি কি বাংলা ভাষা বোঝেন না, নাকি কানে কম শোনেন? আমার জীবনটা কি আপনার কাছে কোনো সার্কাস মনে হয়? রাগ করো না তানিয়া, অফিস থেকে ফেরার সময় মেয়েদের একা আসাটা এই শহরে নিরাপদ নয়। আর তাছাড়া আমি তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ নিয়ে এসেছি। আপনার কোনো সারপ্রাইজ আমার চাই না। আমি সারাদিন কাজ করে ক্লান্ত। দয়া করে আমাকে শান্তিতে বাড়ি যেতে দিন। এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। আমি চুপচাপ গাড়ির দরজাটা খুলে দিলাম। ও ধপাস করে সিটে গিয়ে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে শহরের ভিড় ঠেলে একটু নিরিবিলি লেকের ধারে রাস্তাটায় গাড়ি থামালাম। এখানে গাড়ি থামালেন কেন? আপনাকে বললাম বাসায় যেতে। আপনি আমাকে লেকের ধারে নিয়ে এসেছেন কেন? আপনার মতলবটা আসলে কি তানভীর সাহেব? কোনো মতলব নেই, জাস্ট একটু ফ্রেশ বাতাস খাওয়ার জন্য এখানে আসা। তুমি চাইলে চিৎকার করতে পারো, কিন্তু তাতে তোমার ক্লান্তি কমবে না। এই কফিটা নাও, একটু রিল্যাক্স করো। আমি ফ্লাক্স থেকে 2 কাপ ধোয়া ওঠা কফি ঢেলে ওর দিকে বাড়িয়ে দিলাম। ও প্রথমে নিতে না চাইলেও কফির সুগন্ধে শেষ পর্যন্ত হাত বাড়ালো। আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ লেকের পানির দিকে তাকিয়ে রইলাম। আম্মু নিশ্চয়ই আপনাকে আমার বাবার ব্যাপারে সব বলে দিয়েছে, তাই না? তাই হয়তো এখন আমার উপর আপনার খুব মায়া হচ্ছে। মায়া নয় তানিয়া, এটাকে সম্মান বলতে পারো।
একা হাতে নিজেকে সামলানো সহজ কাজ নয়, তবে একা থাকার মানে এই নয় যে কাউকে পাশে রাখা যাবে না। পাশে থাকার মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট দেয়। তাই আমি নিজের চারপাশে একটা দেয়াল তুলে রেখেছি, সেখানে আপনার মতো ফুরফুরে মানুষের প্রবেশ নিষেধ। দেওয়ালটা বেশ মজবুত, তবে ভাঙ্গা অসম্ভব নয়। আর আমি কিন্তু খুব নাছোড় বান্দা। তোমার এই রাগের দেওয়ালটা আমি যত্ন নিয়ে ভাঙতে চাই, জোর করে নয়। আপনি কি সত্যিই আমাকে পছন্দ করেন, নাকি আম্মুরা বলেছে বলে এই নাটক করছেন? আমার সাথে মিথ্যাচার করবেন না প্লিজ। প্রথম যেদিন তোমাকে নীল কামিজে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেদিনই আমি ক্রাশ খেয়েছি। নাটক করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তানিয়া আর কিছু বলল না, কিন্তু ওর চোখের দৃষ্টিতে এবার আগের মতো আগুন ছিল না। ও কফি শেষ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। বাসায় ফেরার সারাটা পথ ও একদম চুপচাপ ছিল। বাসায় পৌঁছানোর পর ও গাড়ি থেকে নামার সময় আমার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে একটা কথা বলল, যা শুনে আমার পুরো রাতটা রঙিন হয়ে গেল। কফিটা বেশ ভালো ছিল, আর আমাকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এর মানে এই নয় যে কালও আপনি আসবেন। ও ভেতরে চলে গেল। আমি নিজের অজান্তেই হাসতে শুরু করলাম। রাগী মেয়েটার বরফ কি তবে গলতে শুরু করেছে? আমার তো মনে হচ্ছে মিশন রাগী বউ সফল হওয়ার পথে প্রথম কদমটা আমি দিয়ে ফেলেছি। গতরাতের ওই ছোট ধন্যবাদটুকু আমার জন্য টনিকের মতো কাজ করেছে। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি তানিয়া ডাইনিং টেবিলে বসে আম্মুর সাথে নাস্তা করছে। আমাকে দেখে ও মুখ নামিয়ে নিল, কিন্তু এবার আর উঠে চলে গেল না। আমি ওর উল্টো পাশের চেয়ারে বসলাম। আম্মু আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছেন। আমি ইচ্ছা করেই একটু খোঁচা দেওয়ার জন্য বললাম, আম্মু আজ নাস্তায় কি আছে? তানিয়া তো আবার বেশি ঝাল খেতে পারে না। আপনি কি করে জানলেন আমি ঝাল খেতে পারি না? আমি তো আপনাকে বলিনি। আপনি কি এখন আমার উপর গোয়েন্দাগিরিও শুরু করেছেন? গোয়েন্দাগিরি নয়, তোমার অভিব্যক্তি দেখে বুঝেছি। গতকাল কফি খাওয়ার সময় চিনি কম হয় তুমি যেভাবে মুখ কুঁচকেছিলে, তাতেই পরিষ্কার হয়ে গেছে তুমি কড়া কিছু পছন্দ করো না। আপনার অবজারভেশন ক্ষমতা তো দেখি প্রখর, কিন্তু সবসময় সব কিছুতে নাক গলানো ভালো না তানভীর সাহেব। নিজের নাস্তায় মন দিন। নাস্তায় তো মন দিচ্ছি, কিন্তু সাথে সাথে একজন সুন্দর মানুষের সঙ্গও উপভোগ করছি। আজকে অফিসে যাওয়ার সময় আমাকে লিফট দেওয়ার অনুমতি দেওয়া যাবে, নাকি আজও উবার ডাকবে? আজ আর উবার ডাকতে ইচ্ছে করছে না, কিন্তু একটা শর্ত আছে। গাড়িতে বসে আপনি একদম ফালতু কথা বলবেন না। আর হ্যাঁ, আজ অফিস শেষে আমাকে একটা শপিং মলে নামিয়ে দিতে হবে। হুকুম তামিল হবে জাহাপনা, তুমি যা বলবে তাই হবে। শপিং মল কেন, তুমি চাইলে তোমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাতে পারি। অফিসে যাওয়ার পথে আজ আবহাওয়াটা বেশ মনোরম ছিল। আমি হালকা ভলিউমে একটা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিলাম। তানিয়া এবার আর গান বন্ধ করতে বলল না, বরং ও গুনগুন করে সুর মেলাচ্ছিল। আমি আর চোখে তাকিয়ে দেখলাম ওর মুখে এক চিলতে প্রশান্তি। শপিং মলে যাওয়ার পর ও বেশ কয়েকটা শাড়ি দেখল। একটা হালকা বেগুনি রঙের জামদানি দেখে ও দাঁড়িয়ে গেল। আমি বুঝলাম ওটা ওর পছন্দ হয়েছে, কিন্তু দাম দেখে আবার সরিয়ে রাখল। আমি লোকটাকে ইশারায় বললাম ওটা প্যাকিং করতে। তানিয়া যখন অন্য ড্রেস দেখছিল, আমি চুপি চুপি বিলটা মিটিয়ে দিলাম। ও যখন বের হতে চাইল, আমি প্যাকেটটা ওর দিকে বাড়িয়ে দিলাম। এটা কি? আপনি এটা কিনলেন কেন? আমি তো বলেছি আমি জাস্ট দেখছি। আপনি কেন আমার উপর টাকা খরচ করছেন? আমি কি আপনাকে কিনতে বলেছি? শোনো তানিয়া, সবসময় রাগ করলে কিন্তু হার্ট দুর্বল হয়ে যায়। এটা একটা বন্ধুত্বের উপহার। তোমার পছন্দের জিনিসটা তোমার কাছে থাকলে আমার ভালো লাগবে। এটা ফেরত দিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তানিয়া প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আপনি খুব অদ্ভুত। মানুষের মন জয় করতে আপনি ভালোই জানেন। তবে মনে রাখবেন, আমি কিন্তু এখনো আপনাকে পুরোপুরি ক্ষমা করিনি। ক্ষমা করার দরকার নেই, শুধু সাথে থাকলেই হবে। আচ্ছা, এই বেগুনি শাড়িটা পরে কোনো একদিন আমার সাথে ডিনারে যাবে?
আমি খুব বেশি কিছু চাইছি না, জাস্ট 1 কাপ কফি আর তোমার একটু সময়। তানিয়া হালকা হাসল। এই প্রথম ওর মুখে আসল হাসি দেখলাম। দেখা যাবে, আগে নিজের স্বভাব ঠিক করুন, তারপর ডিনারের কথা ভাববো। এখন চলুন, আম্মু অপেক্ষা করছে। আমরা যখন গাড়িতে ফিরছিলাম, তানিয়া হঠাৎ বলল, তানভীর, মাঝে মাঝে আমার খুব একলা লাগে। সবাই আমাকে ছেড়ে চলে যায়। আপনিও কি অন্য সবার মতো মাঝপথে আমাকে ফেলে যাবেন? আমি গাড়ির গতি কমিয়ে ওর দিকে তাকালাম। তানিয়া, আমি তোমাকে জেতার জন্য আসিনি। আমি এসেছি তোমার হারানো হাসিটা ফিরিয়ে দিতে। তুমি চাইলে আমি সারা জীবন তোমার এই রাগী চাহনির সামনে দাঁড়িয়ে থাকতে রাজি। বাসায় ফেরার পর তানিয়া ওর রুমে যাওয়ার আগে দরজার আড়াল থেকে উকি দিয়ে বলল, বেগুনি রঙটা আমার খুব প্রিয়। থ্যাংক ইউ তানভীর। বলেই ও দ্রুত দরজা বন্ধ করে দিল। আমি ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে ডানাছাড়া পাখির মতো উঠতে লাগলাম। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। আম্মু আর রেহানা আন্টি বাইরে গিয়েছেন। বাসায় আমি আর তানিয়া একা। আমি জানতাম এটাই সেরা সুযোগ। তানিয়াকে বারান্দায় ডাকলাম। ও সেই বেগুনি শাড়িটা পরে এসেছে, যা আমি ওকে উপহার দিয়েছিলাম। বৃষ্টির ছাট ওর মুখে এসে পড়ছে আর ও হাত দিয়ে চুলগুলো ঠিক করছে। দৃশ্যটা এতই সুন্দর যে আমি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আজ আর কোনো লুকোচুরি নয়, আজ সব বলে দেব। এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আজ অন্য দিনের চেয়েও বেশি রাগী লাগছে, নাকি শাড়িটা আমাকে মানায়নি? শাড়িতে তোমাকে অপার্থিব লাগছে তানিয়া। তবে আজ আমি তোমার রাগের উত্তর দিতে আসিনি। এসেছি আমার মনের সবটুকু জমানো কথা বলতে। একটু শুনবে? হঠাৎ এত গম্ভীর কেন আপনি? কিছু বলবেন যখন বলেই ফেলুন, আমি শোনার জন্য তৈরি। আমি একটু ওর কাছে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির শব্দে চারপাশটা মুখরিত। আমি ওর চোখের দিকে তাকিয়ে একটা শায়রি বলতে শুরু করলাম, যা আমি কাল সারা রাত ধরে লিখেছি। তোর ওই রাগী চোখের শাসন আমায় পাগল করে বারবার। বিষণ্ণতার দেওয়াল ভেঙে হতে চাই আমি তোরই দরকার। মেঘলা দিনের এই বৃষ্টিতে হাতটা যদি দিস বাড়িয়ে, কথা দিচ্ছি সারাটা জীবন রাখবো তোকে আগলে জড়িয়ে। তানিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই রাগ, এই অভিমান সবটুকুর প্রেমে পড়েছি আমি। তুমি কি এই রাগী মেয়েটা থেকে আমার সারা জীবনের সঙ্গিনী হবে? ওর চোখে জল টলমল করছে, ঠোঁটে একচিলতে হাসি। আপনি মানুষটা বড্ড বেশি জেদি তানভীর। আমি হাজার চেষ্টা করেও আপনাকে দূরে ঠেলে দিতে পারিনি। আপনার এই পাগলামির কাছে আজ আমি হেরে গেলাম। তার মানে কি আমি ধরে নেব যে তুমি রাজি? এই নীরবতার মানে কি সম্মতি? তানিয়া আমার হাতটা আলতো করে ধরে। হ্যাঁ তানভীর, আমি রাজি। আমাকে সহ্য করার ক্ষমতা একমাত্র আপনারই আছে। এই রাগী মেয়েটাকে আপনি ভালোবাসা দিয়ে বদলে দিয়েছেন। আমি আপনাকে ভালোবাসি। আমি খুশিতে তানিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরলাম। বৃষ্টির তীব্রতা বেড়েছে, কিন্তু আমাদের মনে এখন এক অদ্ভুত প্রশান্তি। তানিয়া আমার কাঁধে মাথা রাখল। ওর চুলের ঘ্রাণে চারপাশটা মোমো করছে। শোনো তানভীর, বিয়ের পর কিন্তু আমি মাঝে মধ্যেই এমন রাগ করব। তখন কি করবে? পালিয়ে যাবে না তো? পাগল নাকি? তোমার রাগ ভাঙানোর জন্য আমি তো প্রতিদিন নতুন নতুন শায়রি মুখস্থ করব। রাগী বউয়ের বর হওয়া তো সাহসের কাজ না, আর আমি সেই সাহসী হতে চাই। আপনি না একদম একটা পাগল, তবে আমার প্রিয় পাগল। আমাদের গল্পটা কিন্তু খুব অদ্ভুত, তাই না? আম্মুর বান্ধবীর মেয়ে থেকে সরাসরি আপনার বউ। অদ্ভুত বলেই তো সুন্দর। আমাদের এই ছোট বাগান বাড়ি, বৃষ্টি আর তোমার হাতের এই নরম স্পর্শ। আমি আর কিছুই চাই না। আজ থেকে আমাদের এক নতুন যাত্রা শুরু হলো। বৃষ্টির বিকেলে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইলাম। ভালোবাসা যে কেবল মিষ্টি কথায় হয় না, মাঝে মাঝে রাগের আড়ালেও এক সমুদ্র মায়া লুকিয়ে থাকে। তা আজ তানিয়াকে দেখে বুঝতে পারলাম। আমাদের গল্পের শুরুটা ঝগড়া দিয়ে হলেও শেষটা হলো এক পৃথিবী ভালোবাসায়। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য।
সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।